ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন, ইমাম পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি 11 দলীয় ঐক্যের। 28 মার্চ দেয়া হবে আন্দোলনের রূপরেখা। এখনো শেষ হয়নি সংস্কার কাজ। ঈদ যাত্রায় পাটুরিয়া ফেরিঘাটে ভোগান্তির শঙ্কা চালক ও যাত্রীদের, কাজ দ্রুত শেষ করার আশ্বাস। মোস্তফা খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের তথ্য দিলে $1 কোটি পুরস্কারের ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুদ্ধ বন্ধের বার্তা জাতিসংঘ মহাসচিবের। এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব এবার ফুটবল বিশ্বকাপেও, যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানী দেওয়ার কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের হাতে সম্মানী তুলে দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভোটের কালি মুছে যাওয়ার আগেই জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। এছাড়াও আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট এবং আগামী 16 মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার মাধ্যমে দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চান জানিয়ে তারেক রহমান বলেন, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে, কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। এরপর আসবেন জনাব মোহাম্মদ ইউনুস মিয়া, ইমাম, গামারিঢালা জামে মসজিদ, খাগড়াছড়ি। এরপর আসবেন জনাব মুফতি আনিসুর রহমান, ইমাম, উপজেলা পরিষদ। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে হয়তো বা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য একটি সম্মানী বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে একটু ভালোভাবে থাকব। জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে সেই রকমই প্রতিশ্রুতি দিয়েছিলাম। জনগণের রায়, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, এর জন্য আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা দেখেছেন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছি। আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনে যেতে বাধ্য হবে 11 দলীয় জোট। আগামী 28 মার্চ আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। শনিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় জোটের ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, আগামীকাল যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন না ডাকে তাহলে তারা রাজপথে যেতে বাধ্য হবেন। আজকে দেশবাসী যেভাবে উদ্বিগ্ন সেটা আজকে বৈঠকে উঠে এসেছে। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে দীর্ঘদিন পর একটি নির্বাচন হয়েছে দলীয় সংসদের। জনগণ আশা করেছিল একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার সহ সকলেরই সবসময় একটি বক্তব্য আমাদের সামনে এসেছিল, সেটা হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন। আমরা ইতিমধ্যে এই বিরোধী দলের অবস্থানটা ব্যক্ত করেছি। আমাদের বিরোধী দলের নেতা ইতিমধ্যে উনি বলেছেন, সংসদে আমরা গঠনমূলক ভূমিকা রেখে সরকার সহায়তা করতে চাই। সরকার যদি সঠিক পথে না চলে তাহলে
আমাদেরকে সংসদে সরকারের এই ব্যর্থতা, সরকারের এই অবহেলা এবং দায়িত্বশীলতার পরিচয় না দিলে যেমন আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দ্বিতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মির্জা আব্বাসের স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সিফাত আল ফাহিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রয়েছি রাজধানীর এভার কেয়ার হসপিটালের ঠিক সামনের এই জায়গাটিতে এবং এই হসপিটালটিতেই ভর্তি রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। এবং কিছুদিন আগেই গুরুতর অসুস্থতাজনিত কারণে তিনি এই হসপিটালটিতে তাকে ভর্তি করা হয় এবং আমরা গতকালকের তথ্য অনুযায়ী যেমনটি জানিয়েছি ইতিমধ্যে তার দুটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং গতকালকে আমরা যে বিষয়টি দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে দলীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাকে দেখতে এসেছিলেন এবং একই সাথে আমরা দেখেছি বিরোধী দলীয় যারা নেতৃকর্মীরা রয়েছেন তারাও কিন্তু তাকে দেখতে এসেছেন এবং বিএনপি মিডিয়া সেল থেকে যেমনটি জানানো হয়েছে তার উন্নত চিকিৎসার জন্য সকল ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন এবং তার উন্নত চিকিৎসার জন্য তাকে হয়তোবা সিঙ্গাপুর নিয়ে যাওয়া হতে পারে এমনটি তথ্য জানানো হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে। এবং এই মুহূর্তে যদি একটু তার শারীরিক অবস্থার কথা আমরা যতটুকু জানতে পেরেছি তাকে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রাজধানীর এই এভার কেয়ার হসপিটালটিতে তাকে রাখা হয়েছে এবং গতকালকে তার যে দুটি সফল অস্ত্রোপচার সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং একই সাথে আমরা দেখেছি যে গতকালকে তার শারীরিক স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এই হসপিটালটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে দলীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই হসপিটালটিতে এসেছিলেন এবং আজকে এখন পর্যন্ত তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে কোনো ধরনের ব্রিফিং করা হয়নি। হয়তোবা আজকের দিনের একটি সময়ে হয়তোবা তার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করা হতে পারে এমনটি তথ্য আমরা জানতে পেরেছি। তো এটি ছিল রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সিফাত আল ফাহিম। চলে যাচ্ছে অন্যান্য খবরে। দেশের সব শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস অবশ্যই ঈদের ছুটির আগে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, কোনো অবস্থাতেই যেন শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি না হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। শনিবার ঢাকায় বেইলি রোডে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সরকারি বাসভবনের অফিস কক্ষে আরএমজি ও নন আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের সভায় মন্ত্রী কথা বলেন। তিনি বলেন, সংশ্লিষ্ট সংসদীয় এলাকা ভিত্তিক ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে। সংসদ সদস্যরা সরাসরি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও ইউসিবিএল, ট্রাস্ট ও প্রিমিয়ার ব্যাংক সহ যেসব ব্যাংক লোন প্রদানে গড়িমসি করছে তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঋণের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে গার্মেন্টস কর্মীদের একযোগে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। শনিবার সকালে গাবতলী বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি অনুরোধ জানান। এ সময় ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলছে বলে জানান তিনি। সেই সঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ার প্রত্যাশা করেন ডিএমপি কমিশনার। এইবার মূল কাজটা কিন্তু সরকার করে দিয়েছেন, যেটা হলো 18ই মার্চ শবে কদরের পরের দিন ছুটি। এই ছুটিটা ঘোষণা করে সরকার আপনাদের জন্য বিশাল উপকার করে দিয়েছেন। উপকারটা হলে এইভাবে বোঝাই, নর্মালি ঈদ যদি 21 তারিখে হয় তাহলে 19-20 2 দিনে 50 থেকে 60 লক্ষ করে লোক 2 দিনে বাড়ি যেত, বিপুল চাপ করতো। সেক্ষেত্রে আপনাদের বাসগুলা এগুলা কভার করতে পারতো না, মানুষ বাধ্য হয়ে ট্রেনের সাথে
লঞ্চের সাথে বা ট্রাক বা অন্যভাবে যেত। এখন সরকার 18 তারিখ ছুটি ঘোষণা করায়, যদিও এই 18 তারিখ ছুটি ঘোষণা করায় অন্যান্য সেক্টরের কার্যে বা অন্য জনসেবা কিছুটা বিঘ্নিত হবে, কারণ কি অন্যান্য সেবাগুলো যদি চালু থাকতো তাহলে মানুষ উপকার হইতো। তার বিনিময় হলো আপনাদেরকে সুবিধা দিয়েছে 5 দিন, মিনিমাম 5 দিন বা 6 দিন ঢাকাবাসী বিভিন্ন এলাকায় যাবেন, অর্থাৎ 16 থেকে শুরু হবে 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রতিদিন প্রায় 15-16 বা ম্যাক্সিমাম 20 লক্ষ লোক যাবে, যেটা আপনাদের জন্য সুবিধা। ডেইলি আপনাদের বাস চালাতে পারবেন, ডেইলি আপনাদের বাসের লোক যাবে। ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে দেশের গুরুত্বপূর্ণ নৌপথ পাটুরিয়া ফেরিঘাটে। তবে ঘাটের সংস্কার কাজ এখনো শেষ না হওয়ায় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহনের ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে। চালকরা বলছেন সামনে ঈদে যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস, ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে 17টি ফেরি সচল রাখা হয়েছে এবং ঘাটের বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের গুরুত্বপূর্ণ নৌপথ পাটুরিয়া ফেরিঘাটে। তবে এখনো শেষ হয়নি ঘাটের সংস্কার কাজ। ফলে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহনের ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সরেজমিনে দেখা যায় গত বর্ষায় ক্ষতিগ্রস্ত হওয়া কয়েকটি ফেরিঘাটে এখনও মেরামত ও সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে। বিশেষ করে 4 নম্বর ঘাটের সংযোগ সড়ক বেশি ঢালু হওয়ায় যানবাহন ওঠানামায় চালকদের বেশ বেগ পেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে গাড়ি উঠাতে মানুষের সহায়তা নিতে হচ্ছে, এমনকি চাকার নিচে জ্যাক ব্যবহার করতে দেখা গেছে। 5 নম্বর ঘাটের অবস্থা আরও নাজুক। কাদামাটি ও ঢালু সড়কে যানবাহন চলাচলে চালকদের দুর্ভোগ বাড়ছে। অন্যদিকে 1 ও 2 নম্বর ঘাট দীর্ঘদিন ধরে বালু ব্যবসায়ীদের দখলে থাকায় সেগুলো কার্যত ব্যবহার করা যাচ্ছে না। লোড ট্রেন করতে পারতেছে না, বুঝছেন? আসলে যদি লোড ট্রেন করতে না পারে সেই সময় তো ফেরির ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে। ট্রাক চালকরা বলছেন সামনে ঈদে যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এতে ফেরিঘাটে দীর্ঘ যানজট তৈরি হয়ে বাড়ি ফেরা মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতে পারে। সামনে ঈদ, এখন ঘাটের যে অবস্থা, নানান জেলার মানুষ এখান থেকে চলাচল করে। এই যে ঘাটের পরিস্থিতি, ঘাটে আগে ভালো ছিল ঘাট। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে 17টি ফেরি সচল রাখা হয়েছে এবং ঘাটের বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। আমাদের এখন বর্তমানে প্রতিটি ঘাটে লো ওয়াটারে অবস্থান করছে এবং ঘাটের স্লোপ 1:13 আছে, যেটা একদম নর্মাল স্লোপ, এবং এই স্লোপে সকল শ্রেণীর গাড়ি উঠতে পারবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ময়মনসিংহের সাম্প্রতিক সময় চুরি ও ছিনতাই আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। রাতে বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় ছিনতাই এবং ফাঁকা বাড়িতে চুরির ঘটনা বাড়ছে। তবে দিনের আলোতেও বসে নেই চোর ছিনতাইকারী চক্র। স্থানীয়রা জানান জেলা জুড়ে ঘটছে দুর্ধর্ষ ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা। ছিনতাইকারীর কবলে পড়ে সাধারণ মানুষ কেবল সর্বস্বই হারাচ্ছেন না, বরং মারাত্মক আহত হওয়ার পাশাপাশি প্রাণহানিরও ঘটনা ঘটছে। বিশেষ করে অন্ধকারাচ্ছন্ন গলি ও জনশূন্য রাস্তায় যাতায়াত করা সাধারণ মানুষের মাঝে চরম অস্বস্তি দেখা দিয়েছে। এমন অবস্থায় ছুটিতে গ্রামে ঈদ করতে যাওয়া নিয়েও আতঙ্কে আছেন বাসিন্দারা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা উল্লেখ করে প্রশাসনের সক্রিয়তা বৃদ্ধির সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয় পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে মত সুজনের। অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলেছে পুলিশ। এখন দেখা যাচ্ছে যে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি একদম ব্যাপক হারে বাড়ছে। তো এগুলো আসলে দমন করতে হলে আমাদের যে প্রশাসন আছে, প্রশাসনকে আরও সক্রিয় হইতে হবে। এলাকার মধ্যে মনে করেন যে সবাই আতঙ্ক আছে, সব ব্যবসায়িকরা আতঙ্ক আছে, লক্ষ লক্ষ টাকার মাল আমাদের চুরি হয়ে যেতেছে। ভাড়াটিয়ারাও খুব আতঙ্কে আসছে, সাথে সাথে বাড়িওয়ালারাও আতঙ্কিত হয়ে পড়ছে। আসন্ন ঈদ উপলক্ষে আমরা আরও বেশি শঙ্কিত। যেখানে মানুষের সমাগম বেশি, জনসমাগম বেশি, সেখানে যেন যে কোনো ধরনের ছিনতাই বা চুরি বা ডাকাতির মতো ঘটনা না ঘটে, সেখানে আমাদের ভিজিলেন্স টিমগুলোকে আমরা মোতায়েন করেছি। সেখানে সাদা পোশাকে আমরা প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। পোশাকে পুলিশ সেটা টহলরত আছে এবং যে কোনো তথ্য প্রাপ্তির সাথে সাথে আমরা সেখানে মোবিলাইজ করছি এবং আইনের আওতায় নিয়ে আসছি এবং মামলা গ্রহণ করছি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় কিশোরগঞ্জে ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হাওড়াঞ্চলের বোরো চাষিরা। ধানের শীষ বের হওয়ার এই মাহেন্দ্রক্ষণে প্রয়োজনীয় সেচ দিতে না পারায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, জেলার বিভিন্ন হাওর এলাকায় খুচরা বাজারে ডিজেল প্রায় উধাও হয়ে গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও ফিলিং স্টেশন থেকে প্রয়োজন মতো জ্বালানি পাওয়া যাচ্ছে না। যেখানে তেল পাওয়া যাচ্ছে সেখানেও দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। আগের প্রতি লিটার 105 থেকে 110 টাকায় বিক্রি হতো, এখন তো 120 থেকে 130 টাকার মধ্যে পৌঁছেছে। এদিকে কৃষক ও সেচ পাম্প মালিকরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি পান সে বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে উল্লেখ করে কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, কোথাও ডিজেল মজুদ, অনিয়ম বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তেল আনতে চাইলে বলে আমেরিকা ইরানের যুদ্ধ রাখছে, এই জন্য আমরা তেল আনতে পারছি না। আমাদের কাছ থেকে অনেক টাকা বেশি রাখে, 100 টাকা তেল 140 টাকা 30 টাকা রেট রাখে। আমরা তারপর তেল পাচ্ছি না, আমাদের তেলের খুবই সংকট। গেছি তেল আনতাম, মুড়ে 2 লিটার তেল দিয়ে দিয়েছে আমারে, তেল নাই। 3টে ফার্মও ঘুরে এলাম, 3টে ফার্মও গেলাম, 3টে দুহানো 4টে দুহানো গেছি, তেল নাই। আমরা পাল্লিওয়ালার বাজারে 3টে ফার্ম আছে, 3টে ফার্ম আছে, 3 রাত গেছি, তেল নাই। নাই আর পরে দুহানো গেছি, দুহানো তেল নাই। নাই গেতে বেড়ে দিব করতে আনতাল্লাশ না দিত দাম, এরপরে দাম অনেক দাম, 130 টাকা 20 টাকা এইবার তেল নানো লাগে। সরকার তেল বিক্রিতে যে নিয়ম নীতি বেঁধে দিয়েছেন সে হিসাবে কৃষকদের অসুবিধা হওয়ার কথা নয়। আমরা ইতিমধ্যে বিভিন্ন পাম্প মালিকদের সাথে কথা বলেছি, কৃষিকাজের জন্য চাহিদা মোতাবেক তেল যেন কৃষক নিতে পারে সেই জন্য আমরা তৎপর আছি। তারপরেও যদি কোনো পাম্প মালিক কৃষকের চাহিদা মতো তেল সরবরাহ না করে, আমরা অভিযোগ পাইলে সাথে সাথে সেটির ব্যাপারে পদক্ষেপ নেব। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 2975 জন ইসরায়েলি আহত হয়েছে, তবে প্রকৃত সংখ্যা 3200 ছাড়িয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এছাড়া হামলা শুরুর পর অন্তত 12 জন ইসরায়েলি নিহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় বলা হয়েছে, আহতদের মধ্যে বর্তমানে 85 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে 9 জনের অবস্থা গুরুতর। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এসব হামলায় এখন পর্যন্ত 1300 মানুষ নিহত এবং 10,000-এর বেশি ইরানি আহত হয়েছেন। জানা গেছে, ইসরায়েল মার্কিন যৌথ হামলায় ইরানে 1300 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে। সাম্প্রতিক এই আগ্রাসনে দেশটিতে আরো 10,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি ও দেশটির কয়েকজন শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যের জন্য $10 মিলিয়ন পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এই কর্মকর্তারা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মাধ্যমে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের পরিকল্পনা ও বাস্তবায়নে যুক্ত। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে এবং মার্কিন দাবিকে রাজনৈতিক চাপ সৃষ্টি হিসেবে ব্যাখ্যা করেছে। ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সহ দেশটির বেশ কয়েকজন নেতার সন্ধান দিলে সন্ধানদাতাকে $1 কোটি মার্কিন পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম। ইরানি এসব নেতাদের সন্ত্রাসবাদী উল্লেখ করে দপ্তরটি জানিয়েছে, যারা তাদের বিষয়ে তথ্য দেবেন তারা অন্য দেশে স্থানান্তরের সুযোগ পাবেন। পুরস্কার ঘোষণা করে পোস্টারে উল্লেখ করা হয়েছে, এই ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিভিন্ন শাখাকে নেতৃত্ব ও নির্দেশনা দেন। এর মাধ্যমে তারা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করেন। যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র যাদের বিষয়ে তথ্য খুঁজছে সেই তালিকায় থাকা ইরানি কর্মকর্তারা হলেন গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব, ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর হেজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, ব্রিগেডিয়ার জেনারেল এসকান্দার মোমেনি এবং সুপ্রিম কাউন্সিলের সচিব আলী লারিজানি। অবশ্য আজ সকালে আলী লারিজানি তেহরানে আল কুদস দিবসের মিছিলে অংশ নেন এবং নিজের অংশগ্রহণের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধ বন্ধ করে সমঝোতার পথে হাঁটার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। লেবাননের রাজধানী বৈরুত সফরে তিনি বলেন, লেবাননের জনগণ এই যুদ্ধ চায়নি, বরং তাদের জোর করে এই সংঘাতে জড়িয়ে ফেলা হয়েছে। তাই ইসরায়েল ও হিজবুল্লাহকে দ্রুত লড়াই বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। I'm here on a visit of solidarity with the people of Lebanon. লেবাননের জনগণ মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই যুদ্ধ চায়নি, দেশটির জনগণকে এই যুদ্ধে জড়িয়ে ফেলা হয়েছে। তাই ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লড়াই বন্ধ করে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুত সফরে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। গুতেরেস লেখেন, আমি লেবাননের জনগণের প্রতি সংহতি জানাতে বৈরুতে এসেছি। তারা এই যুদ্ধ বেছে নেয়নি, তাদের এতে জড়িয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, লেবানন ও পুরো অঞ্চলের জন্য যে শান্তিপূর্ণ ভবিষ্যৎ প্রাপ্য তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তার এই সফরের সময় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে প্রায় গোলাগুলির ঘটনা ঘটেছে। গত 2 মার্চ থেকে লেবাননের সামরিক অভিযান বাড়িয়েছে দখলদার ইসরায়েল। জানা গেছে, ইসরায়েল মার্কিন যৌথ হামলায় ইরানে 1300 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে। এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তেহরান। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত 8 জন মার্কিন সেনা নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ও যুদ্ধের প্রভাব এবার ফুটবল বিশ্বকাপেও ঘিরে ফেলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে 2026 সালের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে উঠেছে। এদিকে ইরান ফুটবল ফেডারেশনের দাবি, যুক্তরাষ্ট্র দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া উচিত। সপ্তাহের শুরুতে এক সংবাদ সম্মেলনে ইরানের ক্রীড়া মন্ত্রী আহমেদ দোয়েনাম আলী জানান, যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে যাওয়ার মতো নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় তাদের দল বিশ্বকাপে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য নাকচ করে দেন। তিনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ইরান ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। তবে একই সঙ্গে তিনি মন্তব্য করেন, নিরাপত্তার কারণে তাদের যুক্তরাষ্ট্রে যাওয়া উপযুক্ত নাও হতে পারে। ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরান জানিয়েছে, কেউ তাদের বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, ইরান সত্যিই কি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবে, নাকি অংশ নেওয়ার বিষয়টি এখনও বিবেচনায় রাখছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভোটের কালি মোছার আগে প্রতিশ্রুতি বাস্তবায়ন, ইমাম পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি 11 দলীয় ঐক্যের। 28 মার্চ দেওয়া হবে আন্দোলনের রূপরেখা। এখনো শেষ হয়নি সংস্কার কাজ। ঈদ যাত্রায় পাটুরিয়া ফেরিঘাটে ভোগান্তির শঙ্কা চালক ও যাত্রীদের, কাজ দ্রুত শেষ করার আশ্বাস। মোস্তফা খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের তথ্য দিলে $1 কোটি পুরস্কারের ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুদ্ধ বন্ধের বার্তা জাতিসংঘ মহাসচিবের। এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার ফুটবল বিশ্বকাপেও, যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবি ইরানের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ।
প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।